15,33,683। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ভেরিয়েবল বা পরিবর্তনশীল চালিকা শক্তি। কল্পনা করুন 1.5 মিলিয়ন ভোট, যা কোনো জনসভায় দেখা যায় না, মিছিলে স্লোগান দেয় না, কিন্তু নিমিষেই উল্টে দিতে পারে 300টি আসনের সমীকরণ। আমরা যখন মাটির ধুলোয় রাজনীতির হিসাব করছি, তখন আকাশের ওপারে স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে রচিত হচ্ছে আরেক নতুন ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই চমক কি গণতন্ত্রের রক্ষা কবচ হবে, নাকি কারিগরি জটিলতার এক গোলকধাঁধায় হারিয়ে যাবে মানুষের ভোটাধিকার? প্রিয় দর্শক, গণতন্ত্রের ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা একটা জাতির গতিপথ বদলে দেয়। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেমনই একটি সন্ধিক্ষণ। তবে এবারের নির্বাচনের মূল নাটকটি মঞ্চস্থ হচ্ছে ঢাকার রাজপথে নয়, বরং হাজার মাইল দূরে রিয়াদ, কুয়ালালামপুর, রোম কিংবা লন্ডনের কোনো এক প্রবাসীর স্মার্টফোনের স্ক্রিনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে ব্যবচ্ছেদ করব, যা নিয়ে চায়ের কাপে ঝড় উঠলেও এর গভীরতা আমরা অনেকেই অনুধাবন করতে পারছি না। বিষয়টি হলো পোস্টাল ব্যালট এবং এর পেছনের প্রযুক্তি ও রাজনীতি। ভাইরাল হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজ আমরা কথা বলবো সিস্টেম বা ব্যবস্থাটি নিয়ে। নির্বাচন কমিশন বা ইসির দেওয়া তথ্য মতে এবার মোট 15,33,683 জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় 8 লাখই হলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা। বাকিরা হলেন সরকারি চাকরিজীবী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সবচেয়ে উল্লেখযোগ্য কারাগারে থাকা বন্দীরা। এখন প্রশ্ন হলো, এই বিশাল কর্মযোগ্য আসলে কিভাবে কাজ করবে? 21শে জানুয়ারির পর ঠিক কী ঘটতে যাচ্ছে এবং কেন একটি রাজনৈতিক দল ব্যালট পেপারের ভাঁজ বা ফোল্ডিং নিয়ে এত বড় আপত্তি জানালো? আসুন ধাপে ধাপে গভীরে যাই। প্রথমে আসা যাক প্রযুক্তির বিষয়ে। সাধারণ মানুষের মনে একটি চিরন্তন ভয় কাজ করে ডাকযোগে আসা ব্যালট পেপার নিয়ে। আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে না তো? ডাকপিয়ন যদি ভুল মানুষের হাতে খাম তুলে দেয়? এই ভয়টি অমূলক নয়, কিন্তু নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ 19 জানুয়ারি যে তথ্যটি প্রকাশ করেছেন, তা এই পুরো আলোচনাকে এক নতুন মাত্রা দিয়েছে। তিনি নিশ্চিত করেছেন, এবারের পোস্টাল ব্যালট সিস্টেমে ফেস ডিটেকশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিষয়টি একজন সাধারণ ভোটারের পার্সপেক্টিভ থেকে ভাবুন। ধরুন আপনি সৌদি আরবে থাকেন, আপনার কাছে ডাকযোগে একটি খাম এসেছে, সেই খামে ব্যালট পেপার আছে। এখন অ্যানালগ পদ্ধতিতে আপনি সিল মেরে সেটি আবার ডাকে ফেরত পাঠাতেন, কিন্তু 2026 সালের এই সিস্টেমে একটি ডিজিটাল চেক পয়েন্ট বসানো হয়েছে। ব্যালট পেপারটি আপনার হাতে আসার পর আপনাকে পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপে লগ ইন করতে হবে এবং এখানেই আসল খেলা। অ্যাপটিতে ঢোকার সময় আপনাকে আপনার মুখের ছবি বা ভিডিও স্ক্যান করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মুহূর্তের মধ্যে নির্বাচন কমিশনের ডাটাবেজে থাকা আপনার ছবির সাথে এই লাইভ ছবিটি মিলিয়ে দেখবে। যদি ফেস ম্যাচ করে, কেবল তখনই আপনি ভোটটি সাবমিট বা ভ্যালিডেট করতে পারবেন। বিশ্লেষকদের মতে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। কেন? কারণ এর মাধ্যমে প্রক্সি ভোটিং বা একজনের ভোট অন্যজনের দেওয়ার প্রথাটি প্রযুক্তিগতভাবে অসম্ভব হয়ে পড়ে। আপনার রুমমেট, আপনার ফোরম্যান কিংবা কোনো রাজনৈতিক ক্যাডার আপনার ব্যালট পেপারকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু তারা আপনার মুখমণ্ডল ছিনিয়ে নিতে পারবে না। ইসি সানাউল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, প্রযুক্তির সহায়তায় ভোটার শনাক্তকরণের ব্যবস্থাটি এতটাই সুদৃঢ় যে এখানে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো উপায় নেই। এটি আমাদের আশ্বস্ত করে। এটি প্রমাণ করে যে রাষ্ট্র তার নাগরিকদের ভোটের পবিত্রতা রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চাইছে। কিন্তু প্রযুক্তি যদি শতভাগ কাজও করে, বাস্তবতা বা গ্রাউন্ড রিয়েলিটি সবসময় মসৃণ হয় না। এবং এখানেই আসছে এই সিস্টেমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিকানা বা অ্যাড্রেসিং সিস্টেম। নির্বাচন কমিশনের তথ্য বলছে, মালয়েশিয়া থেকে প্রায় 4,000 এবং ইতালি থেকে 1,600 পোস্টাল ব্যালট ফেরত এসেছে। কেন? কারণ ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এই পরিসংখ্যানটি অত্যন্ত উদ্বেগজনক। এর মানে হলো অন্তত 5,600 জন মানুষ ভোট দিতে চাইলেন, রাষ্ট্র তাদের ব্যালট পাঠালো, কিন্তু শুধুমাত্র সঠিক যোগাযোগের অভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করা হলো না। এর কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে প্রবাসী জীবনের বাস্তবতার দিকে। আমাদের প্রবাসীদের বড় একটি অংশ শ্রমিক। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে তারা প্রায়ই কর্মস্থল পরিবর্তন করেন। আজ যিনি জোহর বাহরুর একটি কনস্ট্রাকশন সাইটে আছেন, কাল তিনি হয়তো কুয়ালালামপুরের অন্য সাইটে। তাদের অনেকেরই কোনো স্থায়ী মেল বক্স নেই। অনেকে এজেন্টের দেওয়া ঠিকানা ব্যবহার করেন। এই রিটার্ন ব্যালট বা ফেরত আসা ব্যালটগুলো আমাদের একটি শিক্ষা দিচ্ছে। শিক্ষাটি হলো, পোস্টাল সিস্টেমের উপর শতভাগ নির্ভরতা হয়তো সঠিক কৌশল নয়। ভবিষ্যতে হয়তো আমাদের ফিলিপাইন বা মেক্সিকোর মতো দূতাবাসের মাধ্যমে সরাসরি ব্যালট বিতরণের কথা ভাবতে হবে। তবে এর একটি ইতিবাচক দিকও আছে। ইসি সানাউল্লাহ বলেছেন, ঠিকানা না পেয়ে ব্যালটগুলো কমিশনে ফেরত এসেছে। এর মানে হলো ডাক বিভাগ বা কমিশন সেই ব্যালটগুলো যত্রতত্র ফেলে দেয়নি বা ভুল মানুষের হাতে তুলে দেয়নি। এটি সিস্টেমের এক ধরনের সততা বা ইন্টিগ্রিটি প্রমাণ করে।
অর্থাৎ সঠিক মালিক না পেলে ব্যালট ফিরে আসবে, এই নীতিটি পালিত হয়েছে। একটি নির্বাচনের সার্থকতা শুধু ভোট গ্রহণেই নয়, বরং ভোট প্রক্রিয়ার প্রতিটি খুঁটিনাটি বিষয়ের স্বচ্ছতার উপর নির্ভর করে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ডিজাইন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির উত্থাপিত পর্যবেক্ষণটি সেই সচেতনতারই একটি অংশ। দলটির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে একটি টেকনিক্যাল পয়েন্ট নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেছেন। তাদের মতে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থানটি কাগজের ঠিক মাঝ বরাবর পড়েছে। সাধারণত ব্যালট পেপার মাঝখান থেকে ভাঁজ করা হয় বলে বিএনপি শঙ্কা প্রকাশ করছে যে এই ভাঁজের কারণে প্রতীকটি ভোটারদের তাৎক্ষণিক দৃষ্টিসীমার আড়ালে চলে যেতে পারে কিংবা ফোকাস পেতে সমস্যা হতে পারে। নির্বাচন কমিশনও বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে, তবে তারা এর পেছনে একটি প্রশাসনিক ব্যাখ্যাও দিয়েছে। কমিশনের মতে ব্যালট পেপারে দলগুলোর নাম বা প্রতীকের এই অবস্থান কোনো বিশেষ উদ্দেশ্যে করা হয়নি, বরং এটি করা হয়েছে সম্পূর্ণ অ্যালফাবেটিক্যাল বা বর্ণনানুক্রমিক নিয়ম মেনে। অর্থাৎ এখানে কারো প্রতি পক্ষপাতিত্ব বা কাউকে কৌশলে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। এটি কেবলই একটি নির্দিষ্ট গাণিতিক ও প্রশাসনিক বিন্যাসের ফল। যদিও সময়ের স্বল্পতা ও লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে এই মুহূর্তে ব্যালট পুনর্মুদ্রণ করা সম্ভব হচ্ছে না, তবে কমিশন আশ্বস্ত করেছে যে ভবিষ্যতের জন্য এই ধরনের পর্যবেক্ষণগুলো তারা গুরুত্বের সাথে বিবেচনায় রাখবে। পোস্টাল ব্যালট আলোচনায় আমরা প্রায়ই প্রবাসীদের দিকে বেশি ফোকাস করি, কিন্তু দেশের ভেতরেও এবার একটি বড় পরিবর্তন ঘটছে। এবার 3টি বিশেষ শ্রেণীর নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 1. সরকারি চাকরিজীবী, যারা ভোটের ডিউটিতে থাকবেন। 2. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 3. কারাগারের কয়েদিরা। বিশেষ করে কয়েদিদের ভোট এটি একটি মানবাধিকারের বিষয়। এতদিন যারা আইনি হেফাজতে থাকার কারণে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতেন, এবার তারাও রাষ্ট্র পরিচালনায় মতামত দিতে পারবেন। এটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তি বা ডেমোক্রেটিক ইনক্লুশনের একটি দুর্দান্ত উদাহরণ। তবে এখানেও প্রশ্ন থেকে যায়, কারাগারের মতো একটি নিয়ন্ত্রিত পরিবেশে যেখানে বন্দীরা কর্তৃপক্ষের দয়ার উপর নির্ভরশীল, সেখানে তারা কতটা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন? জেল সুপার বা কারারক্ষীদের প্রভাব কি তাদের ভোটের সিদ্ধান্তে পড়বে? পোস্টাল ব্যালটটি পূরণ করার সময় তাদের গোপনীয়তা কি রক্ষা করা হবে? নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 21শে জানুয়ারির পর অ্যাপের সার্ভার খুলে দেওয়া হবে এবং ভোট গ্রহণ পুরোদমে শুরু হবে। ইসি নির্দেশ দিয়েছে, আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করে 21 জানুয়ারির পর অ্যাপে লগ ইন করে ভোটাধিকার প্রয়োগ করুন। এখানে নিজ দায়িত্বে কথাটি খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে, প্রযুক্তি দিয়েছে, কিন্তু সেই অধিকার আদায় করার দায়িত্ব এখন আপনার। 15,33,000 ভোটার, এর মধ্যে যদি 60 থেকে 70% মানুষও সফলভাবে ভোট দিতে পারেন, তবে আমরা প্রায় 10 লক্ষ ভোট পাব। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অনেক আসনের জয় পরাজয় নির্ধারিত হয় মাত্র 500 থেকে 1000 ভোটের ব্যবধানে। সেখানে এই 10 লক্ষ ভোট পুরো জাতীয় নির্বাচনের ফলাফল বা পপুলার ম্যান্ডেট বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে সৌদি আরব থেকে নিবন্ধিত 2,39,000 ভোটার কিংবা মালয়েশিয়ার 84,000 ভোটার, এরা যদি সংঘবদ্ধভাবে কোনো একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেন, তবে তা একটি বিশাল সুইং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, তবে দেখব এই পথটি মসৃণ নয়। ফিলিপাইন 2003 সালে তাদের প্রবাসীদের জন্য ভোটিং চালু করেছিল। মেক্সিকো এবং শ্রীলঙ্কাও একই পথে হেঁটেছে। গবেষক মোহাম্মদ জালালউদ্দিন শিকদার তার বিশ্লেষণে দেখিয়েছেন, ফিলিপাইনের ডিজিটাল ভোটিং চালু হওয়ার পরেও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংকট কাটেনি। মেক্সিকোতে ডাকযোগে ভোটের জটিলতার কারণে ভোটারের উপস্থিতি বা টার্ন আউট কম ছিল। বাংলাদেশ এখন সেই একই লার্নিং কার্ভের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তি মানুষকে সুবিধা দিতে পারে, কিন্তু প্রযুক্তি মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারে না। বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতা। প্রিয় দর্শক, পোস্টাল ব্যালট ব্যবস্থাটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি লিটমাস টেস্ট। এটি প্রমাণ করবে যে আমরা কি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সাজাতে পারছি, নাকি আমরা এখনও পুরনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছি। ফেস ডিটেকশন প্রযুক্তি একটি আশার আলো। এটি যদি সফল হয়, তবে ভবিষ্যতে হয়তো আমরা ই ভোটিং বা ব্লকচেইন ভোটিংয়ের দিকেও এগোতে পারবো। আর যদি এটি ব্যর্থ হয়, তবে প্রবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আবার হোঁচট খাবে। বিএনপির আপত্তি, ঠিকানা বিভ্রাট এবং অ্যাপের কার্যকারিতা, সব মিলিয়ে আগামী দিনগুলো নির্বাচন কমিশনের জন্য এক বিশাল অগ্নিপরীক্ষা। তবে সবকিছুর ঊর্ধ্বে একটি সত্য জ্বলজ্বল করছে, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যারা এতদিন কেবল দেশের অর্থনীতি সচল রাখতেন, আজ তারা দেশের রাজনীতি সচল করার চাবি হাতে পেয়েছেন। তাদের হাতে থাকা ওই একটি ব্যালট পেপার কেবল একটি কাগজ নয়, ওগুলো এক একটি ইটের টুকরো, যা দিয়ে গঠিত হবে আগামী বাংলাদেশের সরকার। আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে এবং কোনো ধরনের কারিগরি বা রাজনৈতিক ত্রুটি ছাড়াই এই 15 লাখ মানুষের আমানত রক্ষা করবে। 21শে জানুয়ারির পর যখন প্রথম ভোটটি অ্যাপের মাধ্যমে কাস্ট হবে, তখন সেটি কেবল সার্ভারে একটি ডাটা এন্ট্রি হবে না, সেটি হবে 56,000 বর্গমাইলের বাইরের আরেক বাংলাদেশের জয়ধ্বনি।
আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি। পোস্টাল ব্যালটের প্রতিটি আপডেট, প্রতিটি অসঙ্গতি এবং প্রতিটি সাফল্যের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব নিরাবেগ এবং নির্মম সত্যের সাথে। ভালো থাকুন, সচেতন থাকুন এবং মনে রাখবেন, আপনার ভোটই আপনার শক্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।